সুস্থ মস্তিষ্কে বসে তুমি যদি ভাবো নিত্যদিনের মতো একটি মুভি দেখবে, স্বাভাবিক ধারণা নিয়ে দেখতে বসলেও তোমাকে কয়েক মুহূর্তের জন্য অস্বাভাবিক এক ধাক্কা দেওয়ার জন্য আজকের মুভিটি যথেষ্ট। বলছিলাম 2003 সালে মুক্তি পাওয়া সাউথ কোরিয়ান মিস্ট্রি থ্রিলার ওল্ড বয়ের কথা। তুমি একটা ভুল করেছ, এর প্রায়শ্চিত্ত তোমার পক্ষে করা সম্ভব নয়, এবং তুমি তা ভুলেও যেতে চাও সেটাও সম্ভব নয়। এই অদ্ভুত যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার যে কি কষ্ট সেটাই ফুটিয়ে তুলেছে মুভিটি। গতানুগতিক চিন্তা ধারার বাইরের একটি মুভি, বিশাল বড় ধরনের ধাক্কা যা হয়তো অনেকেই নিতে পারবে না। দুর্বল চিত্তের জন্য কারো মানসিক হতাশার কারণ হতে পারে, তবে অবশ্যই একজন মিস্ট্রি থ্রিলার লাভারদের জন্য আজকের মুভিটি দেখা অত্যাবশ্যক। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশনটি। মুভির শুরুতে দেখানো হয় ডাইসু নামের এক ব্যক্তিকে, যাকে প্রচুর মদ্যপানের জন্য পুলিশ অ্যারেস্ট করে এনেছে। সেখান থেকে ডাইসুকে তার এক বন্ধু ছাড়িয়ে নিয়ে যায়। তারা পুলিশ স্টেশন থেকে বেরিয়ে একটা টেলিফোন বুথে যায়। সেই টেলিফোন বুথে গিয়ে ডাইসু তার স্ত্রীর সাথে কথা বলতে থাকে। তাদের কনভারসেশন থেকে বোঝা যায় আজ ডাইসুর মেয়ের জন্মদিন। ডাইসুর কথা বলা শেষ হওয়ার পর ডাইসু টেলিফোন বুথের বাইরে দাঁড়িয়ে থাকে আর তার বন্ধু কথা বলতে থাকে। তার বন্ধুর যখন কথা বলা শেষ হয়ে যায় তখন সে বাইরে এসে দেখতে পায় ডাইসু সেখানে নেই। অন্যদিকে দেখানো হয় ডাইসুকে একটা রুমে বন্দী করে রাখা হয়েছে। সেখানে তাকে একজন খাবার দিতে এসেছে। ডাইসু তাকে জিজ্ঞেস করে, তুমি কে, কেন আমাকে এখানে বন্দী করে রেখেছো? কিন্তু সে ব্যক্তি ডাইসুর কোনো প্রশ্নের উত্তর দেয় না। সেই ব্যক্তি সেখান থেকে চলে যায়। ডাইসুকে যেই রুমে বন্দী করে রাখা হয়েছিল সেই রুমে সমস্ত ব্যবস্থা ছিল। সেই রুমে একটা বেড ছিল, একটা বাথরুম ছিল, একটা টিভিও ছিল, কিন্তু ডাইসু এটা বুঝতে পারে না যে কে তার সাথে এমন করছে। সেই রুমে মাঝে মাঝে ধোঁয়া আসতো, আর যখন ধোঁয়া আসতো তখন ডাইসু অজ্ঞান হয়ে যেত। ডাইসু অজ্ঞান হয়ে যাওয়ার পর সেখানে কিছু ছেলে আসতো এবং তারা ডাইসুর চুল দাড়ি সব কেটে দিত, তাকে পরিষ্কার করে রাখতো, আর এর সাথে ডাইসুকে প্রতিদিন মোমো দেওয়া হতো খাবার হিসেবে। এভাবেই একটা বছর কাটার পর একদিন সেই ছেলেগুলো এসে ডাইসুর ঘর থেকে একটা গ্লাস আর ডাইসুর শরীর থেকে একটা সিরিঞ্জে করে কিছু রক্ত নিয়ে যায়। তারই কিছুদিন পর ডাইসু টিভিতে দেখতে পায় তার স্ত্রী খুন হয়ে গেছে, আর যেখানে তার স্ত্রী হত্যা হয়েছে সেই জায়গাটায় ডাইসুর রক্ত আর ডাইসুর ব্যবহার করা গ্লাস পাওয়া গিয়েছে। পুলিশ ভাবতে থাকে ডাইসুই তার স্ত্রীকে খুন করেছে এবং পালিয়ে গিয়েছে। আর অন্যদিকে ডাইসু এখন খুব ভেঙে পড়েছে। সে কান্না করতে থাকে, কারণ এর মধ্যে কোনো দোষী সে করেনি, আর সে এটাও জানে না কোন দোষে তাকে এখানে এনে বন্দি করে রাখা হয়েছে। ডাইসুকে খাবারের জন্য যে মোমো দেওয়া হতো তার সাথে তাকে চপস্টিক দেওয়া হয়েছিল। সেই চপস্টিক দিয়ে ডাইসু সেই ঘরের একটা দেয়ালের মধ্যে গর্ত করতে থাকে। ডাইসু এটা বুঝে যায় এভাবে গর্ত করতে থাকলে 15 বছর সময় লেগে যাবে, আর এজন্য সে প্রত্যেকটা বছর কাটানোর সাথে সাথে তার হাতে একটা করে দাগ কেটে ট্যাটু বানায়। ডাইসু ডায়েরিতে লিখতে শুরু করে দেয়, আর সেই ডায়েরি লিখতে লিখতে ডাইসু এটা দেখতে পায় যে সে জীবনে অনেক পাপ করেছে, কিন্তু তার মধ্যে একটা পাপও এমন নেই যার জন্য সে এত বড় শাস্তি পাবে। সে অনেক লোকের নামও মনে করে, কিন্তু তার এটা মনে হয় না যে এদের মধ্যে একজনও তার সাথে এমন ব্যবহার করতে পারে। এভাবেই ডাইসুর একের পর এক বছর কাটতে থাকে। ডাইসু টিভিতে দেখে দেখে নিজেকে ফিজিক্যালি তৈরি করতে থাকে, কারণ সে যখন এখান থেকে বেরিয়ে যাবে তখন সেই ব্যক্তির সাথে সে বদলা নেবে যে তাকে এখানে আটকে রেখেছে। এইভাবে ডাইসুর জীবনের 15টা বছর কেটে যায়। ডাইসু তার দেয়ালের মধ্যে একটা সুড়ঙ্গ বানিয়ে ফেলে। সে ভাবতে থাকে যে এখান থেকে আমি আর কয়েক দিনের মধ্যেই বেরিয়ে যাব, আর এখান থেকে বেরিয়ে সে কি কি করবে সেই কথাগুলো ভাবতে থাকে। কিন্তু তখনই তার রুমে একটা মহিলা আসে। সেই মহিলা এসে তাকে হিপনোটাইজ করে। হিপনোটাইজ করার পর সেই মহিলা তাকে বলে যে তুমি দেখতে পারবে তোমার চারপাশে প্রচুর সবুজ ঘাস রয়েছে, আর ডাইসু তাই দেখতে থাকে। এরপর ডাইসু নিজেকে একটা বড় বাক্সের মধ্যে বন্দি অবস্থায় পায়, আর সেই বাক্স থেকে বেরিয়ে সে দেখতে পায় সে একটা ছাদের উপর ঘাসের উপর শুয়ে আছে। ডাইসু আজ 15 বছর পর সেই জেল থেকে মুক্তি পেয়েছে। সে এই 15 বছর ধরে বন্দি থাকার পরেও এটা জানে না যে কে তাকে বন্দি করে রেখেছে এবং কেন।
এরপর ডাইসু সেখান থেকে বেরিয়ে একটা অ্যাকুরিয়ামের সামনে বসে থাকে। তখনই তার পাশে এসে একটা লোক বসে, আর সেই লোকটা ডাইসুকে একটা মোবাইল ফোন আর একটা ওয়ালেট দেয়, যে ওয়ালেটের মধ্যে প্রচুর টাকা ছিল। তার সাথে লোকটা এটাও বলে, তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করো না, আমি কোনো কিছুই জানি না। ডাইসু সেখান থেকে একটা রেস্টুরেন্টে যায়। সেই রেস্টুরেন্টে গিয়ে একটা মেয়ের সাথে দেখা হয় যে সেই রেস্টুরেন্টে কাজ করে। সেই মেয়ের নাম ছিল মিডু। মিডু ডাইসুকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে মাঝে মাঝে আসো? ডাইসু বলে যে না, কিন্তু কেন? মিডু তখন বলে, আমার তোমাকে খুব চেনা চেনা লাগছে। ডাইসু বলে, আমারও তোমাকে খুব চেনা চেনা লাগছে। আর এসব বলতে বলতেই ডাইসুর ফোনে একটা কল আসে। ডাইসু সেই কলটা রিসিভ করে বলতে থাকে, তুমি কে? ফোনের ওপাশ থেকে এক ব্যক্তি বলতে থাকে, তুমি নিজেই বলো আমি কে। ডাইসু পরপর অনেক নাম বলতে থাকে, কিন্তু সেই ব্যক্তি জবাব দেয়, আমি এদের মধ্যে কেউই না। ডাইসু বলে, কে তুমি? সেই ব্যক্তি বলে, আমি কে সেটা ইম্পর্টেন্ট না, আমি কেন তোমার সাথে এমন করলাম সেটা ইম্পর্টেন্ট। তোমার স্কুল লাইফ থেকে বাকি জীবনের কথা ভাবতে থাকো, তাহলে বুঝবে আমি কে। তোমার এখন অনেক হোমওয়ার্ক করতে হবে। আরেকটা কথা, সবসময় মনে রেখো, বালির কণা হোক বা পাথর, জলের মধ্যে দুটোই একইভাবে ডুবে। ডাইসু তাকে বলে, তুমি আমাকে হিপনোটাইজ করে রেখেছিলে তাই না? কিন্তু কেন রেখেছিলে আমাকে? সেই ব্যক্তি তার কোনো উত্তর দেয় না। সেই ব্যক্তি বলে, আমি তোমায় খুব মিস করছি ডাইসু, তুমি খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। আর এরপর সেই কলটা ডিসকানেক্ট করে দেয়। এরপর ডাইসু একটা জ্যান্ত প্রাণী খেতে থাকে, আর তখনই মিডু তার হাতের উপর হাত রাখে এবং বলে, আমার হাতটাও খুব ঠান্ডা। আর এই কথা শুনে ডাইসু অজ্ঞান হয়ে যায়। মিডু হাত রাখার সাথে সাথে ডাইসু কেন অজ্ঞান হলো তার পেছনেও একটা গল্প আছে। চিন্তা করো না, ভিডিও শেষ হতে হতে তার এক্সপ্লেনেশন তোমরা পেয়ে যাবে। এরপর মিডু ডাইসুকে নিয়ে তার বাড়িতে চলে আসে। ডাইসুর যখন জ্ঞান ফিরে, সে দেখতে পায় মিডু তার ডায়েরিগুলোকে পড়ছে, যেগুলো সে বন্দি থাকাকালীন লিখেছিল। ডাইসু মিডুর কাছ থেকে সেই ডায়েরিগুলো তাড়াতাড়ি করে নিয়ে নেয়, আর এরপর ডাইসু এবং মিডুর মধ্যে অনেক কথা হতে থাকে। আর ডাইসুর সমস্ত ডায়েরি পড়ার পর ডাইসুর প্রতি একটা দুর্বলতা জন্মায় মিডুর মধ্যে। মিডুকে ডাইসু তার আত্মীয়দের কাছে পাঠাতে থাকে, এই খোঁজ নেওয়ার জন্য যে ডাইসুর মেয়ে এখন কোথায় রয়েছে। আর ডাইসু তার আত্মীয়দের কাছ থেকে জানতে পারে 15 বছর আগেই কোনো সুইডিশ কাপল অ্যাডাপ্ট করে নিয়েছিল তার মেয়েকে। এরপর ডাইসু তার মেয়েকে খোঁজা বন্ধ করে দেয়। আর এখন ডাইসুর জীবনে একটাই লক্ষ্য, সেই লোককে খুঁজে বের করা, যে তাকে 15 বছর বন্দী করে রেখেছিল, আর তার কাছ থেকে বদলা নেওয়া। ডাইসু আর মিডু যখন একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে থাকে, তখন ডাইসুর মনে পড়ে সে 15 বছর ধরে শুধুমাত্র মোমো খেয়েছিল, আর সেই খাবারের টেস্ট সে কখনোই ভুলতে পারবে না। আর এজন্য ডাইসু অনেকগুলো চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে থাকে, এটা জানার জন্য যে বন্দি অবস্থায় তাকে কোন রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে দেওয়া হতো। এইভাবে চেক করতে করতে ডাইসু এক রেস্টুরেন্টে গিয়ে বুঝতে পারে যে এই রেস্টুরেন্ট থেকে তাকে খাবার দেওয়া হতো। আর এরপর সেই রেস্টুরেন্টের একটা ডেলিভারি বয়ের পিছু করতে করতে ডাইসু সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তাকে বন্দি করে রাখা হয়েছিল। ডাইসু সেখানে গিয়ে জানতে পারে এটা একটা প্রাইভেট জেল, যেখানে টাকার বিনিময়ে লোকদেরকে বন্দি করে রাখা হয়। ডাইসু সেই জেলের বসকে জিজ্ঞাসা করে, আমাকে কে বন্দি করে রেখেছিল? সেই জেলের বস উত্তর দেয়, আমি জানি না, তার সাথে আমার সামনাসামনি কখনোই দেখা হয়নি, তার সাথে শুধুমাত্র আমার ফোনেই কথা হয়েছে, কিন্তু সেই ফোন রেকর্ডগুলো আমার কাছে রয়েছে। আর এরপর ডাইসু সেই বসের সমস্ত দাঁতকে উফরে ফেলে দেয়, কারণ ডাইসুর জীবনের 15টা বছর নষ্ট হয়ে গিয়েছে শুধুমাত্র সেই জেলে বন্দী থাকার কারণে। ডাইসু সেখান থেকে সেই কল রেকর্ডের ট্যাপটা নিয়ে যখন বেরিয়ে যাচ্ছিল, করিডোরে অনেকগুলো লোক তাকে মারতে আসে। আর ডাইসু যেহেতু বন্দী থাকা অবস্থায় ফাইটের প্র্যাকটিস করেছিল, তাই সেখানকার সমস্ত লোককে একটা হাতুড়ি দিয়ে সে কুপকাত করে ফেলে। এই ফাইটে ডাইসুও অনেকটা জখম হয়ে যায়, আর এই জন্য সে রাস্তায় এসে পড়ে যায়। আর তখনই একটা লোক এসে ডাইসুকে একটা ট্যাক্সিতে তুলে দিয়ে সেই ট্যাক্সি ড্রাইভারকে মিডুর বাড়ির অ্যাড্রেস দিয়ে দেয় এবং ডাইসুকে বলে, গুড বাই ডাইসু। ডাইসু অবাক হয়ে যায়, সে বুঝতে পারে না যে এই লোকটা তার নাম কি করে জানলো। ডাইসু তার কাছ থেকে কোনো কিছু জানার আগেই সে সেন্সলেস হয়ে যায়। যখন ডাইসুর জ্ঞান ফিরে আসে, তখন সে দেখতে পায় তার জখমগুলোতে পট্টি করে দিয়েছে মিডু, আর মিডু এখন ঘুমাচ্ছে। ডাইসু সে কল রেকর্ডটা শুনতে থাকে, আর সেখানে যে তাকে বন্দি করে রেখেছিল সে বলতে থাকে, ডাইসু প্রচুর বকবক করে, আর এই জন্যই তাকে আমি বন্দি করে রাখবো।
আর এরপর ডাইসু তার বন্ধুর সাথে তার ক্যাফেতে দেখা করতে যায়, আর তার বন্ধু ডাইসুকে বলে, তুমি তোমার চেনা পরিচিত বা তোমার বন্ধুদের মধ্যেই খোঁজ করতে থাকো। আমার মনে হয় তোমাকে যারা চেনে তাদের মধ্যেই কেউ একজন তোমার সাথে এই ব্যবহারটা করেছে। এরপর ডাইসু তার বন্ধুর কম্পিউটারে মিডুর মেইল আইডি খোলে। মিডুর মেইল আইডি খোলার পর সে দেখতে পায় সেখানে একটা মেইল এসেছে, যে মেইলের মধ্যে একটা অ্যাড্রেস দেওয়া আছে। ডাইসু সেই অ্যাড্রেসটাতে চলে যায়। সেখানে গিয়ে ডাইসু সেই লোকের দেখা পায় যে তার সাথে এই সমস্ত কিছু করেছে। সেই ব্যক্তির নাম ছিল লিউজিন। ডাইসু লিউজিনকে মারতে যায়, কিন্তু তখনই লিউজিন তার শার্ট খুলে দেখায় তার হার্ট সার্জারি হয়েছে এবং তার বুকে পেসমেকার বসানো আছে। পেসমেকার হলো এমন একটা যন্ত্র যাদের হার্ট ঠিকঠাক কাজ করতে পারে না, তাদের হার্টকে পাম্প করানোর জন্য বসানো হয়। আর লিউজিন বলে, এই পেসমেকারের একটা রিমোট আমি আমার কাছে রেখে দিয়েছি যাতে তুমি আমাকে টর্চার করতে না পারো। তুমি আমাকে টর্চার করার সাথে সাথেই আমি সেই রিমোট চেপে আমি নিজেকে মেরে ফেলবো। তার সাথে সাথে লিউজিন ডাইসুকে এটাও বলে, তোমার কাছে শুধুমাত্র 5 দিনের সময় রয়েছে, আর এই 5 দিনের মধ্যে তুমি যদি খুঁজে বের করতে পারো আমি কেন তোমাকে বন্দী করে রেখেছিলাম, তাহলে আমি নিজেকে মেরে ফেলবো। আর যদি না পারো তবে আমি সেই সমস্ত মহিলাকে মেরে ফেলবো যাদেরকে ভালোবাসো। লিউজিন তাকে এটাও বলে, মিডুর ঘরের দরজাটা খোলা ছিল, আর আমি জানি না তারা এখন মিডুর সাথে কেমন আচরণ করছে। এটা শুনে ডাইসু সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। আর যখন সে মিডুর বাড়িতে গিয়ে পৌঁছায়, দেখতে পায় সেখানে জেলের বস তার লোকদের নিয়ে এসেছে এবং মিডুর গায়ের থেকে সমস্ত পোশাক খুলে নিয়ে তার গলায় চাকু ধরে আছে। সেই বস ডাইসুকে মারতেই যাবে, কিন্তু তখনই সেই রুমে ক্যাশ ভর্তি একটা ব্রিফকেস নিয়ে লোক আসে। আর জেলের সেই বসটা সেই ক্যাশ পেয়ে ডাইসুকে মারে না, সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। কিন্তু তখনই ডাইসু তাকে বলে, আমি তোমার সাথে লড়তে চাই, আমি তোমার সেই হাতটা কেটে ফেলবো যেই হাত তুমি মিডুর বুকের উপর রেখেছো। তখন সেই লোকটা উত্তর দেয়, তাহলে তুমি আমার জিভটা কি করবে? অর্থাৎ সেই লোকটা তার জিভ দিয়েও মিডুর বুক ছুঁয়েছিল। এরপর ডাইসু মিডুকে নিয়ে সেখান থেকে দূরে কোথাও বেরিয়ে যায়। তারা দূরে কোথাও চলে গিয়ে একটা হোটেলে রাত্রি কাটায়। ডাইসু 15 বছর ধরে একটা রুমের মধ্যে বন্দী ছিল। সেখানে ভালোবাসা তো দূরের কথা, কোনো লোকের দেখাই সে পেত না। আর এখন মিডুর সাথে সে কয়েকদিন ধরে সময় কাটানোর পর মিডু আর তার মধ্যে একটা ঘনিষ্ঠতা গড়ে ওঠে। তারা দুজন দুজনকে ভালোবাসে, আর সেই রাত্রি তাদের মধ্যে একে অপরের সাথে ফিজিক্যাল ইন্টিমেট হয়ে যায়। এরপর তারা যখন ঘুম থেকে ওঠে তখন দেখতে পায় তাদের রুমে একটা গিফট বক্স রাখা হয়েছে। সেই গিফট বক্সের মধ্যে সেই প্রাইভেট জেলের বসের হাতটা কেটে রাখা রয়েছে। ডাইসু এটা দেখে বুঝে যায় তাদের কথাগুলো লিউজিন শুনতে পাচ্ছে, কারণ ডাইসু তার হাতটা কেটে ফেলতে চেয়েছিল। এরপর ডাইসু একটা দোকানে গিয়ে তার সমস্ত জামা কাপড় জুতো সব চেক করায়, আর সেখান থেকে সে অনেকগুলো মাইক্রোফোন খুঁজে পায়। সেগুলোকে ফেলে দিয়ে ডাইসু মিডুকে নিয়ে তার বন্ধুর ক্যাফেতে যায়। সেখানে গিয়ে সে এভারগ্রিন নামে সার্চ করে, কারণ এই এভারগ্রিন মেইল আইডিটা ছিল লিউজিনের। সেখানে সার্চ করতে করতে সে এভারগ্রিন ওল্ড বয়েজ পেজ নামে একটা পেজ দেখতে পায়। এরপর ডাইসুর তার স্কুলের কথা মনে পড়ে। ডাইসু সেখান থেকে তার স্কুলে চলে যায়। তার স্কুলে গিয়ে সে সমস্ত পুরনো রেকর্ডগুলো চেক করতে থাকে। চেক করতে করতে সেই রেকর্ডের মধ্যেই সে লিউজিনের ছবি দেখতে পায়, আর তার পাশে একটা গ্রুপ ফটো থাকে যেখানে একটা মেয়ের মুখকে ঢেকে দেওয়া রয়েছে। ডাইসু আবছা আবছা মনে পড়ে একটা মেয়ের কথা, যার নাম ছিল লিচুহা। এরপর ডাইসু তার পরিচিত একটা মহিলার কাছে গিয়ে লিচুহা সম্পর্কে জানতে চায়। সেই মহিলা ডাইসুকে বলে, এর সম্পর্কে তোমার বন্ধু ভালো বলতে পারবে। আর এই জন্য ডাইসু তার বন্ধুকে কল করে। তার বন্ধুকে কল করার পর সে যখন লিচুহা সম্পর্কে জানতে চায় তখন তার বন্ধু বলে, লিচুহা 1 নম্বরের ক্যারেক্টারলেস মেয়ে ছিল, তার চরিত্র খুবই খারাপ ছিল, আর তার পেটে তার বয়ফ্রেন্ডের বাচ্চা ছিল, এজন্য সে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। লিউজিন ডাইসুর বন্ধুকে মেরে ফেলে এবং ফোনে বলতে থাকে, আমার বোন কোনো ক্যারেক্টারলেস ছিল না। এই বলার পর সে ফোন রেখে দেয়। এরপর ডাইসু তার সমস্ত অতীতের কথা মনে পড়ে। তার মনে পড়ে সে যখন এই স্কুল থেকে ট্রান্সফার হয়ে গিয়েছিল, ট্রান্সফার হওয়ার আগের দিন সে লিচুহাকে দেখেছিল। লিচুহা ছিল লিউজিনের কাজিন, আর ডাইসু তাদেরকে ইন্টিমেট অবস্থায় দেখে নিয়েছিল। আর সেটা দেখার পরই সে তার বন্ধুকে এই কথাটা বলে দিয়েছিল। সে তার বন্ধুকে এটাও বলেছিল এই কথাটা কাউকে না বলতে, কিন্তু তার বন্ধু এই সমস্ত কথাগুলো সবার মধ্যে ছড়িয়ে দেয়। আর যখন সবার মধ্যে এই গুজবটা রটে যায় যে লিচুহার পেটে তার বয়ফ্রেন্ডের বাচ্চা রয়েছে, তখন লিচুহা একটা ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নেয়।
আর এখন ডাইসুর সবকিছু মনে পড়ে গিয়েছে। সে মিডুর কাছে গিয়ে সবকিছু বলে। আর মিডু যখন তাকে এটা বলে যে লিউজিন তোমাকে 5 দিনের সময় কেন দিয়েছে, তখন ডাইসু তাকে বলে 5 দিন পর অর্থাৎ আজ লিচুহার মৃত্যুর দিন। এরপর ডাইসু মিডুকে সেই প্রাইভেট জেলে নিয়ে যায়। প্রাইভেট জেলে নিয়ে যাওয়ার পর তাকে একটা রুমের মধ্যে রেখে দেয়। ডাইসু মিডুকে সেই প্রাইভেট জেলে রাখে কারণ সেই প্রাইভেট জেলের বসের হাতটাকে কেটে নিয়েছিল লিউজিন। আর এই জন্যই সেই প্রাইভেট জেলের বসের সাথে লিউজিনের শত্রুতা হয়েছিল। আর যেহেতু শত্রুর শত্রু যখন নিজের বন্ধু হয়, তাই এজন্য সেই প্রাইভেট জেলের বস মিডুর কোনো ক্ষতি করবে না। আর সেখানে থাকার জন্য লিউজিনও তার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর ডাইসু সোজা চলে যায় লিউজিনের কাছে। লিউজিনের কাছে যাওয়ার পর সে এই সমস্ত কিছু বলে। লিউজিন তাকে বলে, তাহলে তোমার সবকিছু মনে পড়েই গেল। তখন ডাইসু বলে, তুমি নিজে হিপনোটাইজ করে আমার মাথা থেকে এই সমস্ত মেমোরিকে মুছে দিয়ে আবার আমাকেই তুমি মনে করতে বলেছিলে কেন? তখন লিউজিন তাকে বলে, আমি তোমায় হিপনোটাইজ করে তোমার মস্তিষ্ক থেকে এগুলো কিচ্ছু মুছে দেইনি। আসলে তোমার করা এই পাপ কাজের কথাটা তুমি ভুলে গিয়েছো। তুমি লিচুহাকে মেরে ফেলেছো। তোমার জন্য লিচুহা আত্মহত্যা করেছে। তখনই ডাইসু সেখানকার একটা দেয়ালে লিচুহার ছবি দেখতে পায়। সেই ছবিটা সেই জায়গায় ছিল যেই জায়গা থেকে লিচুহা আত্মহত্যা করেছে। আর সেই ছবির উপরে একটা ডেটও ছিল, যে ডেটটা ছিল লিচুহার মৃত্যুর দিনের। তখন ডাইসু লিউজিনকে বলে, আমি লিচুহাকে মারিনি, আমার জন্য লিচুহা মরেনি। তুমি তো তোমার কাজিনকেও ছাড়োনি, তুমি তার সাথেও শুয়েছো। আর তুমি তোমার কাজিনকেও মেরে ফেলেছো কারণ তার পেটে তোমার বাচ্চা ছিল। লিউজিন তার এই কথা শুনে হাসতে থাকে এবং ডাইসুকে একটা বক্স দেখায়। ডাইসু যখন সে বক্সটা খুলে তখন সে একটা অ্যালবাম দেখতে পায়, যেই অ্যালবামের প্রথম পাতাতে তার মেয়ের ছবি ছিল। আর এরপর ডাইসু সেই অ্যালবামের একের পর এক পেজ উল্টাতে থাকে এবং ছবি দেখতে থাকে। আর লাস্ট পেজে গিয়ে সে এমন কিছু দেখতে পায় যেটা দেখে সে পাগলের মতো হয়ে যায়। আসলে সে দেখতে পায় যেই মেয়েকে সে ভালোবাসে, যেই মেয়ের সাথে সে শারীরিক সম্পর্ক করেছে, সেই হলো তার নিজের মেয়ে মিডু। আর এটা দেখে ডাইসু পাগলের মতো হয়ে যায় এবং লিউজিনের বডিগার্ডকে মেরে ফেলে। এরপর ডাইসু লিউজিনকে জিজ্ঞেস করে মিডু কি এসব জানে। তখন লিউজিন ডাইসুকে বলে, তুমি কেন সেই জেলে মিডুকে রেখে এলে? সেই জেলের বসের সাথে আমার কোনো শত্রুতা হয়নি। আমি তার হাতটা কেটে নিয়েছিলাম এবং তার বিনিময়ে তাকে একটা নতুন জেল গিফট করেছি। এটা শুনে ডাইসু তাড়াতাড়ি করে তার ফোন দিয়ে মিডুকে কল করে। মিডুকে কল করার পর সে জানতে পারে যে মিডুর সামনে একটা বক্স রাখা রয়েছে। আর সে জেলের বস তাকে বলছে এই বক্সটা খুলতে। ডাইসু বলে, তুমি এই বক্সটা খুলবে না, যা কিছুই হয়ে যাক তুমি সেই বক্সটাকে ওপেন করবে না, প্লিজ কোনোভাবেই সেই বক্সটাকে ওপেন করবে না। আর এরপর ডাইসু লিউজিনের হাতে পায়ে ধরে তার জুতো চেটে দেয় এবং তার সামনে কুকুরের মতো আচরণ করতে থাকে। আর বারবার বলতে থাকে, প্লিজ মিডুকে যেন এসব কিছু না জানানো হয়, মিডু যেন এসব কিছু না জানতে পারে। কিন্তু লিউজিন তার কোনো কথাতেই সন্তুষ্ট হয় না। শেষ পর্যন্ত ডাইসু একটা কেচি দিয়ে তার জিহ্বাটা কেটে লিউজিনকে দিয়ে দেয়। আর এরপর লিউজিন ফোন করে বলে দেয় মিডুকে কোনো কিছু না জানাতে। লিউজিন ডাইসুকে বলতে থাকে, আমি এতদিন শুধুমাত্র তোমার জন্য বেঁচে ছিলাম। তুমি ছিলে একমাত্র কারণ যার জন্য আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছি। আর আজ আমার সে বদলা সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি জানি না আমি কিভাবে বাঁচবো। তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। এই কথা বলার পর লিউজিন সেখান থেকে বেরিয়ে যেতে থাকে এবং তার পকেট থেকে তার সেই পেসমেকারের রিমোটটা নিচে পড়ে যায়। লিউজিন সেখান থেকে বেরিয়ে যাওয়ার আগে ডাইসুকে এটাও বলে, লিচুহা আমার কাজিন বোন ছিল, তারপরেও আমি তাকে ভালোবেসেছি। তুমিও চাইলে সবকিছু ভুলে গিয়ে মিডুকে ভালোবাসতে পারো। আর এরপর লিউজিন সেখান থেকে বেরিয়ে যেতে থাকে, কিন্তু তখনই ডাইসু সেই রিমোটটা নিয়ে প্রেস করে দেয়। কিন্তু লিউজিন এর ফলে মারা যায় না, বরং পাশে থাকা একটা ট্যাপ চালু হয়ে যায়, যেখানে সে শুনতে পাচ্ছে মিডু এবং তার মধ্যেকার সেই ফিজিক্যাল ইন্টিমেট হওয়া অবস্থায় শব্দগুলো। আর এটা শুনে ডাইসু আরো পাগলের মতো হয়ে যায়। সে এখন কোনো কিছু বলতেও পারে না, তার জিহ্বাটা কেটে ফেলেছে আর তার মুখ দিয়ে প্রচুর রক্ত পড়ছে। অন্যদিকে দেখানো হয় লিউজিন যখন লিফটে করে যাচ্ছিল তখন সে ফ্ল্যাশব্যাকে দেখতে পায় যে লিচুহাকে সে প্রচুর বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু লিচুহা তাকে বলে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু আমি চাই না আমার জন্য বাকি সবার বদনাম হয়ে যাক। আর এরপর লিচুহা লিউজিনের থেকে হাতটা ছাড়িয়ে সে জলের মধ্যে পড়ে মরে যায়। আর ফ্ল্যাশব্যাক শেষ হওয়ার সাথে সাথেই লিউজিন নিজেকে শুট করে মেরে ফেলে।
আসলে লিচুহা প্রেগনেন্ট ছিল না। সে সমস্ত লোকের গুজব শুনতে শুনতে এটা বিশ্বাস করে নিয়েছিল যে তার পেটে বাচ্চা রয়েছে, কারণ তার পিরিয়ডও কিছুদিন দেরি হচ্ছিল। অন্যদিকে দেখানো হয় ডাইসু এখন কথা বলতে পারে না, তাই এজন্য সে একটা চিঠি লিখে সেই মহিলার কাছে যায়, যেই মহিলা তাকে হিপনোটাইজ করেছিল। আর সেই মহিলাকে চিঠিতে জানায় তাকে হিপনোটাইজ করে তার এই স্মৃতিগুলো মুছে দিতে, যেই স্মৃতিতে সে এটা জানে মিডু তার মেয়ে। সেই মহিলা তাকে বলে এটা অনেক কঠিন হতে পারে, আমি জানি না কতটা কাজ করবে। আর এরপর তিনি হিপনোটাইজের প্রসেস শুরু করে দেন। হিপনোটাইজ করার সময় সেই মহিলা ডাইসুকে বলে তোমার মধ্যে দুটো অংশ রয়েছে, একজন এটা জানে সে তোমার মেয়ে, আর আরেকজন এটা জানে না। যে জানে মিডু তোমার মেয়ে সে আস্তে আস্তে তোমার থেকে 1 পা 2 পা করে এগিয়ে যেতে থাকবে, আর সে প্রত্যেক পায়ের সাথে সাথে 1 বছর করে বুড়ো হতে থাকবে। আর একটা সময় পরে কিছু দূর এগোনোর পর সে মরে যাবে। আর এরপর ডাইসু অজ্ঞান হয়ে যায়। এরপর মিডু তার কাছে এসে ডাইসুকে ডাকতে থাকে এবং ডাইসুর জ্ঞান ফিরে আসে। মিডু তাকে জড়িয়ে ধরে এবং বলে আমি তোমায় খুব ভালোবাসি। ডাইসু তাকে জড়িয়ে ধরে। আসলে ডাইসু এটা ভুলে যায়নি যে মিডু তার মেয়ে। ডাইসু যেখানে বসেছিল হিপনোটাইজ হওয়ার সময় সেখান থেকে অনেকটা দূরে এসে পড়ে। আর শেষে ডাইসু মিডুকে অর্থাৎ তার মেয়েকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করতে থাকে। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিতে ডাইসুর এত বড় দোষ ছিল না যার জন্য তাকে এত বড় শাস্তি পেতে হলো। কিন্তু লিউজিনের ধারণা বালির কণা হোক বা পাথর, জলের মধ্যে দুটোই একইভাবে ডুবে। অর্থাৎ পাপ ছোট হোক বা বড়, সেই পাপের জন্য যে কষ্ট পায় তার কষ্টটা সবসময় অনেক বেশি হয়। একটা মানুষ তার ভালোবাসার মানুষকে হারানোর পর তার বদলা নেওয়ার জন্য কতটা নিচে নেমে যেতে পারে। লিউজিন তার সমস্ত জীবন শুধুমাত্র ডাইসুর জন্য বেঁচেছিল। ডাইসুকে সে 15 বছর ধরে একটা জেলের মধ্যে বন্দি করে রেখেছিল, তাকে যত্ন সহকারে রেখেছিল। আর এই 15 বছর ধরে গোপনে সে ডাইসুর মেয়েকে মানুষ করেছিল। আর সে এত সময় নিয়েছিল শুধুমাত্র এই জন্য যাতে ডাইসু আর মিডু পরস্পরকে চিনতে না পারে আর তারা একে অপরের সাথে প্রেমে পড়তে পারে। আসলে লিউজিন ডাইসু আর মিডুকে হিপনোটাইজ করেছিল, আর সেই হিপনোটাইজ করা অনুযায়ী সমস্ত কাজ হয়েছে। মিডুকে হিপনোটাইজ করে তার মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে সে ডাইসুকে ভালোবাসে, সে ডাইসুকে চায়। ডাইসু যখন রেস্টুরেন্টে গিয়ে বসে থাকবে তখন সে ডাইসুকে বলবে আমার তোমাকে চেনা চেনা লাগছে, এবং সে একটা সময় পর ডাইসুর হাতের উপর হাত রাখবে। অন্যদিকে লিউজিন ডাইসুকে হিপনোটাইজ করে এটা জানিয়ে দিয়েছিল যখন একটা মেয়ে তার হাতের উপর হাত রাখবে তখনই সে অজ্ঞান হয়ে যাবে এবং তার জীবনে একটা মেয়ে রয়েছে যাকে সে ভালোবাসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর পরের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। ধন্যবাদ।